শুভ সকাল। আমি আলতাফ হোসেন, প্রাক্তন অধ্যাপক রসায়ন বিভাগের, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা বাংলাতে লেকচার সিরিজ প্রিপেয়ার করছিলাম, সেটা হলো এক্স-রে ক্রিস্টালোগ্রাফি এবং সলিড স্টেট কেমিস্ট্রির উপরে। আমাদের 10তম লেকচারটা শেষ হয়েছে, 11তমটা আজকের লেকচারে আমি যে ইস্যুগুলো প্রথম 2টা স্লাইডে থাকবে, যে আমাদের কিছু প্রবলেম ছিল গত 10তম লেকচারে, কিছু প্রবলেম দিয়েছিল। ভাবছিলাম যে আমরা এটা আলোচনা করব একটা লেকচারের পরে আপনাদের সবাই সাথে মিলে, কিন্তু আমি গত 2টা লেকচার আপলোড করতে পারিনি এই কারণে যে শারীরিক কিছু অসুস্থতা ছিল। আবার আপনাদের মাঝে আসছি, আশা করি আজকে এটা আপনাদের মনোযোগ আকর্ষণ করবে। আমরা এই 2টা যে পিকচার দিয়েছিলাম, যে একটা আমরা এক্স-রে স্পেকট্রাম বলবো আর একটাকে অ্যাবজর্পশন স্পেকট্রাম বলবো। তো এই যে 1A এক্স-রে স্পেকট্রামটা আমাদের বলা হয়েছে যে এইটাকে লেবেল করার জন্য। লেবেল মানে এটা এক্স-রে স্পেকট্রাম, এটা আয়রনের এক্স-রে স্পেকট্রাম বলাই আছে, আয়রন স্পেকট্রাম। আমরা এই যে সব পিক গুলা লেবেল করবো, মানে কিসের জন্য এই পিক গুলা দাঁড়িয়েছে সেটা বলবো। তো এইটা যদি করতে চাই, এটা ছিল আমাদের প্রশ্ন, যে এটাকে লেভেল করা করতে চাই, তাহলে প্রথমে তো এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস ডিফাইন করবো, তাই না? তো এক্স অ্যাক্সিস দেখি আমরা ওয়েভলেংথ ইন আর্মস্ট্রং, আর ওয়াই অ্যাক্সিসে আরবিটারি ইন্টেন্সিটি ইউনিট। তারপরেই আমাদের কাজ হবে এইটাকে, এই পিকটা কিসের জন্য, এই পিকটা কিসের জন্য, এইটা কিসের জন্য, এইটা কিসের জন্য। তো আমরা জানি যে সবগুলা এক্স-রে স্পেকট্রামের একটা হোয়াইট রেডিয়েশন থাকে। এইটা হলো হোয়াইট রেডিয়েশন, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, হোয়াইট রেডিয়েশন আমরা বলি এটাকে। আর এই জায়গাটাই যে আমি দেখাচ্ছি, এই জায়গাটা আমি শর্ট ওয়েভলেংথ লিমিট বলি। দিস ইজ শর্ট ওয়েভলেংথ লিমিট, and this is white radiation. And then we get, generally in this case, iron K beta peak. This is iron K beta peak. And then this is iron K alpha 1 peak. And this is iron K alpha 2 peak. That is what is labeling for this picture. An X-ray spectrum of the iron target, label the spectrum fully. It's fully, that means we defined x-axis, y-axis, and then what is this? And then this hump, and then the sharp peaks. That if we answer like this, okay, তাহলে দেখা যাবে যে আমরা এটা পুরোপুরি সঠিকভাবে উত্তর দিতে পারছি। আচ্ছা, পরের যেটা হলো যে 1B, এখানে বলা হচ্ছে একটা অ্যাবসর্ব স্পেকট্রাম অফ লেড, লেবেল ইট এজ fully as possible. আচ্ছা, তো again আমরা কি করব, আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কে আমরা ডিফাইন করবো প্রথম। আমাদের এক্স অ্যাক্সিসটা সবসময় ওয়েভলেংথ ইন আর্মস্ট্রং, এন্ড ওয়াই অ্যাক্সিস এখানে মাস অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট ভ্যালু, মাস অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট ভ্যালু। আমরা যদি এই মাস অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট ভ্যালু এগেইনস্ট ওয়েভলেংথ করি, প্লট করি, তাহলে দেখবো যে প্রথম এইখানে একটা পিক আসছে, এই যে পিকটা, এই পিকটাকে বলি কে অ্যাবজর্পশন পিক। হোয়াট ইজ কে অ্যাবজর্পশন পিক অফ লেড? আচ্ছা, লেডের কে অ্যাবজর্পশন পিক আমরা কন্টিনিউ করলে দেখবো যে এইরকম আবার পিক পাচ্ছি। এই যে এই পিক এইগুলাকে বলা হয় এল অ্যাবজর্পশন পিক। এল অ্যাবজর্পশন পিক এটা L1, L2, L3, এল অ্যাবজর্পশন পিক। আমরা যদি এরকম কন্টিনিউ করি তাহলে দেখবো যে আমরা এম অ্যাবজর্পশন পিকও পাচ্ছি। তো আমাদেরকে বলা হয়েছে এইটাকে লেবেল করার জন্য। তো এটাকে লেবেল করতে গেলে আবার হলো যে আমরা সঠিকভাবে যদি লেবেল করি,
তাহলে এটা হলো আমাদের ওয়েভলেংথ ইন আর্মস্ট্রং, আর এটা হলো মাস অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট, আর এইখানে যে পিক গুলো আছে সেই পিক গুলা কিসের জন্য আসছে? তো এই পিকটা আসছে কে অ্যাবজর্পশন এজ অফ লেডের জন্য, আর এই পিক গুলা, এই যে এখানে পিক গুলা দেখছি আমরা, এই পিক গুলো হলো এল অ্যাবজর্পশন অফ লেড। এছাড়া আর কোনো পিক আমাদের নাই। আমরা বলছিলাম যে আমরা যদি এটাকে আরো এক্সটেন্ড করতাম তাহলে আমরা এম অ্যাবজর্পশন পিকও পেতাম। আচ্ছা, তারপরে তিনটা পিকচার আছে আমাদের, যেমন এইটাতে এটা কি বলা হচ্ছে যে এই নিচের ডাটাগুলা ব্যবহার করে আমরা কি করব, এর মধ্যে কোনটা এক্স রে ফ্লোরোসেন্স অফ আয়রন হয়, এক্স রে ফ্লোরোসেন্স ইন আয়রন, এটা কোনটা? তো এইটা করার জন্য কি করতে হবে? এখানে আমাদের দেওয়া আছে ক্রোমিয়াম কে আলফার ভ্যালু ওয়েভলেন্থ, কোবাল্ট কে আলফার ওয়েভলেন্থ এবং কে অ্যাবজর্পশন অফ আয়রন এইচ দেওয়া আছে, সবগুলার ভ্যালু ইন আর্মস্ট্রং দেখেন। তো আমরা যদি এই এই তিনটা ডাটা পর্যালোচনা করি তাহলে কি দেখি, যে দেখি যে আয়রন অ্যাবজর্পশন এইচ এর যে ভ্যালু আছে 1.743 আর্মস্ট্রং, এইটা একটু বেশি দেন দ্যাট অফ কপার কে আলফা, এটা 1.5418 আর্মস্ট্রং, তাই না? তো এটা একটু বেশি। এইরকম যদি আমরা ইয়েতে যাই, ক্রোমিয়াম কে আলফা থেকে যাই, তাহলে অনেক বেশি এই এই আয়রন অ্যাবজর্পশন এজ, কে অ্যাবজর্পশন এজ অনেক বেশি। তো তার মানে কি হলো, তা হলো যে কপার কে আলফা আমাদেরকে এই আয়রন ফ্লোরোসেন্স দিবে। কপার কে আলফাটা এক্স রে ফ্লোরোসেন্স ইন আয়রন, আয়রন কপার কে আলফা দিয়ে যদি আমরা আয়রনের কিছু মেজার করি আমরা এক্স রে ফ্লোরোসেন্স পাবো। আচ্ছা, তারপরে এটা হলো 1D, যেটা দেখেন এখানে লেখা আছে ইউজিং দ্য ফলোইং ডাটা সিলেক্ট which metal will remove cobalt K beta 1 from the output of the cobalt extractive, তাই না? তো এখানে cobalt K beta 1 এর ভ্যালু আগে আবার দেওয়া আছে 1.6208 আর্মস্ট্রং, তারপরে K absorption এজ অফ নিকেল দেওয়া আছে 1.488 আর্মস্ট্রং, আর K absorption এজ অফ আয়রন দেওয়া আছে 1.7430 আর্মস্ট্রং। তো এইটা দিয়ে কিভাবে কোনটা এইখানকার কোনটা দিয়ে আমরা এই কবাল্ট কে বিটা 1টা রিমুভ করতে পারবো? আবার বলছি, কবাল্ট কে বিটা 1টা রিমুভ করতে পারবো কি কারণে? কারণও তো আমাদের লাগবে, কেন রিমুভ করবো, তাই না? তো আমরা জানি যে আমরা যখন এক্স রে সোর্স ব্যবহার করি আমরা চাই যে স্ট্রিক্টলি মনোক্রোমেটিক এক্স রে সোর্স হোক। স্ট্রিক্টলি মনোক্রোমেটিক এক্স রে সোর্স মানে কি, যে আমরা অনলি ওই যে এক্স রে স্পেকট্রাম দেখলাম বিভিন্ন টার্গেট মেটেরিয়ালের একটা ওয়েভ লেন্থ নিব, বাকিগুলাকে কোনো না কোনো ভাবে আমাদের যে একসাথে যে ওয়েভ লেন্থ গুলো আসে এগুলো বাকিগুলো কোনো না কোনো ভাবে অ্যাবজর্ব করায় ফেলবো। যে একটা যখন নেই ওইটাকে মনোক্রোমেটিক রেডিয়েশন বলি, একটা ওয়েভ লেন্থের পিককে নিয়ে কাজ করতে গেলে। তো এই কারণে কোনো সময় বলা হবে যে কে বিটা 1কে আমরা অ্যাবজর্ব করাই, কিংবা কে আলফা 1কে অ্যাবজর্ব করাই, কে আলফা 2কে অ্যাবজর্ব করাই, কোনটা আমাদের কাজের জন্য আমাদের গবেষণার জন্য প্রয়োজন তার উপরে নির্ভর করে আমরা স্ট্রিক্টলি মনোক্রোমেটিক রেডিয়েশনটা ব্যবহার করব। এখানে বলা হচ্ছে এই যে ডাটা আছে এখান থেকে আমরা বলবো যে কোনটা দিয়ে কবাল্ট কে বিটা 1কে সরিয়ে ফেলতে পারবো। তো আপনি দেখেন এখন এই যে দেখেন 1.6208, আর অ্যাবজর্পশন এজ গুলো দেখেন, একটা হলো 1.4880 আর একটা হলো 1.7430। সুতরাং এই যে 1.4730 এটা কে বিটা 1 এর চেয়ে একটু বেশি, তাই না? একটু বেশি হওয়ার কারণে আমরা দেখবো যে এই কে বিটা 1কে অ্যাবজর্ব করাতে গেলে আমাদের আয়রন ফয়েল একটা টার্গেটের আউটপুটের মধ্যে রেখে দিতে হবে, তাহলে কে বিটা 1টা অ্যাবজর্ব করা যাবে। আচ্ছা, এরপরে এই প্রশ্নটা, which is human tissue transparent to X-ray but not
why is human tissue exparent to X-ray but not to the visible light? আপনাদেরকে বলা হচ্ছে এই কারণগুলো নিচে দেওয়া আছে, এগুলো চুজ করতে কোনটা এটা এক্সাক্ট আনসার। তো দেখেন আমরা এইখানে যে চারটা আনসার অপশন দেওয়া আছে, যে চারটা, একটাতে বলা হচ্ছে এক্স-রে causes fluorescence, আরেকটাতে বলা হচ্ছে visible light is a wavelength longer than that of X-ray, আরেকটাতে বলা হচ্ছে visible light is reflected by human tissue but X-rays are not, আরেকটাতে বলা হচ্ছে solids are penetrated more easily by short wavelength radiation than by long wavelength radiation. দেখেন এই যে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের সঠিক তথ্য, এর মধ্যে কোন ভুল তথ্য নাই। কিন্তু আমাদের প্রশ্ন হলো যে হিউম্যান টিস্যু ট্রান্সপারেন্ট টু এক্স-রে বাট নট টু ভিজিবল লাইট, এইটা হলো আমাদের। এইটা যদি আমরা কনসিডার করি তাহলে দেখবো 2 নম্বরে ভিজিবল লাইট ইজ এ ওয়েভলেংথ লঙ্গার দেন দ্যাট অফ এক্স-রেস, এইটা একটা জিনিস। আর সলিড are penetrated more easily by short wavelength radiation than by long wavelength radiation. এই দুইটা হলো প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তর, কিন্তু আমাদের স্টেটমেন্ট সবগুলা সঠিক, এখানে একটা ভুল স্টেটমেন্ট নাই। এখন আমরা যাই পরের স্লাইডে। তো পরের স্লাইডে গিয়ে কি দেখি, যে আমি দেখাচ্ছি আমরা এক্স-রে বেসিক রিকোয়ারমেন্ট কি। বেসিক রিকোয়ারমেন্ট কি, এই যে দেখেন আমাদের একটা সোর্স লাগবে, এক্স-রে সোর্স, তাই না, যেখান থেকে এক্স-রে জেনারেট হবে। আচ্ছা, তারপরে একটা স্যাম্পল থাকতে হবে, আর এই স্যাম্পলে যখন ইনসিডেন্ট এক্স-রে হিট করবে তার কিছু সরাসরি চলে যাবে আর কিছু ডিফ্রাক্টেড হবে, ডিফ্রাক্টেড হবে। তো ডিফ্রাক্টেড যেগুলো হলো সেগুলোকে রেকর্ড করার জন্য কিছু দরকার। তার মানে কি, এক্স-রে সোর্স একটা, স্যাম্পল আন্ডার ইনভেস্টিগেশন অ্যান্ড এ ডিটেক্টর টু পিক আপ ডিফ্রাক্টেড এক্স-রেস। এই হলো মেইন বেসিক রিকোয়ারমেন্ট একটা এক্স-রে ইকুইপমেন্টের আমাদের জন্য। আমরা যদি এই যে আপনারা তো সবাই কোনো না কোনো এক সময় হয়তো আলোচনা করুক বেশি বডির কোনো টিস্যু কিংবা বোন ফ্র্যাকচার ইত্যাদির কারণে এক্স-রে করিয়েছেন, ওইখানে গেলেই দেখবেন যে ওনারা ইয়ে করেন, ফটোগ্রাফি প্লেটে ইমেজ নেন কিংবা ইমেজ প্লেটে ইমেজ নেন, ডিজিটাল ইমেজিং করে একটা সোর্স থাকে আর আপনি গিয়ে দাঁড়াবেন সোর্সের মাঝখানে, আর ওই ডিজিটাল ইমেজের মাধ্যমে আপনার এক্স-রেটা করা হয়ে যায়। আমরা with principle same, একদম সেম, ডিপেন্ড করবে এখানে ওয়েভলেংথটা কি নিব আমরা, স্যাম্পল কি সাইজের, এবং আমরা ডিফ্রাকশন এক্স-রেটা কিভাবে ডিটেক্ট করব, কিভাবে আমরা রেকর্ড করবো এটা। আচ্ছা, তো এইটা আমরা 1 নম্বর ফিগারের মাধ্যমে স্কিমেটিক্যালি দেখালাম। আবার 2 নম্বর ফিগারের মধ্যে একটা জিনিস করছি, যে আমরা ওয়েভলেংথ কে ফিক্সড রাখতে পারি, ভেরিয়েবলও করতে পারি, তাই না? তো যদি ফিক্সড রাখি ওয়েভলেংথ, তাহলে আমরা কোন কোন স্যাম্পল সাধারণত ফিক্সড রেখে করি, সেটা হলো যে পাউডার স্যাম্পল, আবার সিঙ্গেল ক্রিস্টাল স্যাম্পল এক্স-রে আমরা ফিক্সড রেখে করি। যদি ভেরিয়েবল করি তাহলে আমরা দেখি সলিড পিস রাখি, এবং ডিটেক্টর কি করি, ডিটেক্টর এখানে দেখেন পাউডারের জন্য কাউন্টার হতে পারে, যেটাকে আমরা ডিফ্রাক্টোমিটার বলি, ফিল্ম হতে পারে যেটা দিয়ে আমরা ক্যামেরার মধ্যে ফিল্ম লোড করে আমরা ডিটেক্ট করতে পারি যে আমাদের এক্স-রে ডিফ্রাকশনটা কি হয়েছে। আবার সিঙ্গেল ক্রিস্টাল যদি হয়, ফিল্মের মাধ্যমে আমরা করি, ফিল্মের মাধ্যমে যেগুলো করি এগুলো আমরা রোটেশন ফটোগ্রাফ, ওয়াইজেনবার্গ ফটোগ্রাফ, প্রেসিশন ফটোগ্রাফ নিয়ে আমরা কাজ করি। আবার আমরা কাউন্টারের মাধ্যমে অটোমেটিক ডিফ্রাক্টোমিটার দিয়ে করতে পারি, এই ডাটাগুলো রেকর্ড করতে পারি। আবার দেখেন এইখানে যেটা বলছে ভেরিয়েবল ওয়েভলেংথ, সলিড পিস হলো স্যাম্পল, ফিল্মটা হলো ডিটেক্টর। এই সাধারণত লাও ফটোগ্রাফ, আমরা পরে এক সময় লাও মেথড সম্বন্ধে আলাপ করব, লাও ইকুয়েশন নিয়ে আলাপ করব, লাও ফটোগ্রাফ করা। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, লাও মেথডটা সাধারণত এক্সটেন্সিভলি ব্যবহার করেন কারা, মেটালার্জিস্টরা।
এনারা কি করেন, মেটালের স্ট্রাকচার দেখেন। এবং এই সবগুলা কথা যেটা বললাম একটু আগে আপনাদেরকে, যে আমাদের সোর্সটা মনোক্রোমেটিক থাকতে হবে। বিশেষ করে যেসব জিনিসে কোয়ান্টিটেটিভ দরকার, যেমন ধরেন পাউডার প্যাটার্ন নিচ্ছেন আপনি এবং আপনি খুব হাইলি কোয়ালিটি ডাটা চান, এটা স্ট্রিক্টলি মনোক্রোমেটিক। আপনার অনলি একটা এক্স রে ওয়েভলেন্থ ব্যবহার করে আপনি ইয়ে করবেন। কোনো অবস্থাতে যেমন এক্স রে আপনার যে কে আলফা 1 কে আলফা 2 একসাথে করতে পারবেন, কিংবা শুধুমাত্র কে আলফা দিয়ে করবেন, আলফা 1 দিয়ে করবেন, কিংবা কে আলফা 2 দিয়ে করবেন। তো যেহেতু জেনারেলি কে আলফা 1 দিয়ে করি কেন আমরা, কে আলফা 1 is much intense radiation than that of K alpha 2. K beta is shorter wavelength than that of other. সুতরাং আমরা চাইবো যে আমাদের ইন্টেন্সিটি ও এমন ভাবে এক্সপেরিমেন্টটা চাইবো করতে যেখানে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি থাকে এবং ডিটেকশনটা প্রপারলি হয় এবং আমরা ডিফ্রাক্টর ডাটাটা প্রপারলি ইয়ে করতে পারি, ইভালুয়েট করতে পারি। আমরা এইটা একটু ভালো করে মনে রাখতে হবে। যদিও এটার অনেক ডাটা আছে আপনাদের জন্য, আপনারা অনেক কিছু খুঁজে পাবেন এর মধ্যে। হ্যাজার্ড, হেলথ হ্যাজার্ড অ্যান্ড সেফটি প্রিকশন অফ এক্সিলেন্ট, এটা একটা অত্যন্ত জরুরি কাজ। আমরা এমন লোকজনকে নিয়ে কোনো ল্যাবরেটরিতে ঢুকাবো না যে এক্স রে হ্যাজার্ড সম্বন্ধে জানে না, কিংবা এক্স রে হ্যাজার্ড কি তার জীবনে নিয়ে আসতে পারে, কি দুর্ভোগ তার জীবনে নিয়ে আসতে পারে সেটা জানে না, অথচ তাকে ঢুকাই দিলাম না। এর জন্য দেখবেন আপনারা আগে যারা এক্স রে নিয়ে কাজ করেছেন, তারা যেহেতু এই ডাটা তাদের কাছে ছিল না, যেহেতু আমাদের এক্সপেরিমেন্টাল ডাটা ছিল না, তার জন্য ওনারা খুব একটা প্রিকশন নিতেন না, এবং দেখা যেত যে প্রিকশন নেন নাই বলে প্রিমেচিউরলি অনেকেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। তো আমি আমার নেক্সট লেকচারে আরো একটু ডিটেলস আপনাদের কাছে এই হেলথ হ্যাজার্ড এবং সেফটি প্রিকশন নিয়ে কথা বলবো 2-3টা স্লাইডে। আমি আশা করেছিলাম আজকে এটা বলতে পারবো, তো আমি মনে করি নেক্সট স্লাইডে আরো ডিটেল বলবো। আমরা কোনো লেকচারকে 20 মিনিটের বেশি করতে চাই না বলে আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন।